আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সামনে উপস্থিত আছেন শরণখোলা উপজেলার কৃতি সন্তান, যিনি বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান কেন্দ্রীয় যুবদল নেতা এবং ট্যাক্সেস ট্রাইব্যুনালের আইনজীবী মোহাম্মদ অলিউর রহমান। আমরা তার সাথে কথা বলবো। প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখলাম ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত নেতাকর্মী যারা রয়েছে, আপনি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে শরণখোলা মোড়েলগঞ্জ উপজেলার রাজনৈতিক কার্যক্রম ও ভবিষ্যৎ যে পরিকল্পনা আপনার কি আছে? দেখুন, আমি আইন শিখেছি রাজনীতির জন্য, আর রাজনীতি করি মানুষের জন্য। আমরা যারা রাজনীতি করি তারা মানুষের জন্যই রাজনীতি করি। মানুষের সুখে দুঃখে কষ্টে তাদের পাশে থাকার জন্যই রাজনীতি করি এবং এলাকার উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি। তো এর সাথে সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো মানুষের সামনে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্যই আমরা কথা বলি, যেহেতু আমরা বিরোধী দলের রাজনীতি করি। তো শরণখোলা এবং মোড়েলগঞ্জে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে দলীয় যে সমস্ত কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আমরা সকলকে উদ্বুদ্ধ করছি এবং ক্ষতিগ্রস্ত ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আহ্বান করেছি। আপনি জানেন যে গত 12 তারিখে বাগেরহাট জেলার বিভিন্ন জায়গায় আমাদের কেন্দ্রীয় যুবদলের একটা টিম, এখানে ত্রাণ, বিএনপির একটা টিম এখানে ত্রাণের জন্য তারা এসেছিলেন। আমি ব্যক্তিগতভাবেও শরণখোলার বিভিন্ন জায়গায় আমি ত্রাণ দিয়েছি। গতকালকের আমি মোড়েলগঞ্জে সফর করেছি, সেখানে বিভিন্ন জায়গায় আমি নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করেছি এবং আমাদের নেতাকর্মীরাও, স্থানীয় নেতাকর্মীরাও আপাতত ঘূর্ণিঝড় রেমালকে কাটিয়ে ওঠার জন্য তারা কাজ করে যাচ্ছেন। একটি বিষয় জানতে চাই, আপনি যেহেতু ঘূর্ণিঝড় রেমালে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আপনি সবসময় শরণখোলা মোড়েলগঞ্জ মানুষের খোঁজখবর নেন, এই কাজের পিছনে কোনো উদ্দেশ্য, অর্থাৎ আপনি ভবিষ্যতে মাননীয় সংসদ সদস্য পদে নির্বাচন করবেন কিনা? দেখুন, নির্বাচন একটা ভিন্ন বিষয়, আর মানুষের জন্য কাজ করা একটা ভিন্ন বিষয়। মানুষ যদি কারোর জন্য কাজ করে সেটার জন্য যে বিনিময় থাকতে হবে, আমি এটাতে বিশ্বাস করি না। আমি নির্বাচন করব কিনা সেটা আলাদা প্রশ্ন হওয়া উচিত ছিল। আর আমি মানুষের জন্য কাজ করছি, এটা একটা আলাদা প্রশ্ন ছিল। আমি মানুষের জন্য কাজ করছি, এটা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমি নিজের কারণে, এর জন্য আমি বিনিময়ে তাদের কাছ থেকে আমার ভালোবাসা ছাড়া অন্য কিছু চাওয়ার বা পাওয়ার নেই। তবে এলাকার জনগণ যদি কখনো মনে করে যে আমাদের কাছে তাকে প্রয়োজন, সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা নির্বাচনের মাধ্যমে হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে, তারা চাইলে আমি তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এর মানে হচ্ছে আপনি যে কার্যগুলো করছেন এগুলোর কোনো বিনিময় নেই বা আপনার কোনো ভবিষ্যৎ ওইরকম কোনো চাহিদা নেই, যেহেতু জনগণ যদি চায় তাহলে আপনি মাননীয় সংসদ সদস্য বা অন্য কোনো পদে আপনি দাঁড়াবেন। তাহলে আপনার শরণখোলা মোড়েলগঞ্জ নিয়ে উন্নয়নমূলক কী পরিকল্পনা রয়েছে, যেটা আপনি আপনার কথায় বলেছেন মানুষের জন্য কাজ করছেন? দেখুন, শরণখোলা এবং মোড়েলগঞ্জ বাংলাদেশের সর্বদক্ষিণে একেবারে সুন্দরবনের পাদদেশে বলেশ্বর নদীর পলিবিদৌতি একটি অঞ্চল। এখানে যেমন আমরা বাংলাদেশে একটি অঞ্চলকে, শরণখোলার যে সুন্দরবন এরিয়াটা আছে এই এরিয়াটা যেমন রক্ষা করে, ঠিক তেমনি এই এলাকার মানুষও বাগেরহাট জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ তারা রাখে এবং এই এলাকাতে আমরা ডেভেলপমেন্টের জন্য বা যে সমস্ত কাজ করার দরকার, সে কাজগুলোর মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়, মোড়েলগঞ্জের যে এটা আছে নদীতে, ওখানে একটা পানগুছি নদীতে একটা সেতু নির্মাণ করা অবশ্যই জরুরি। এটা আমরা দাবি করতে পারি, কিন্তু আমরা বিরোধী দল, এখন আমাদের পক্ষে তো এই কাজটা করা সম্ভব না। যারা আছেন তাদের কাছে আমরা বলবো না, তারাও তো দেশের মানুষের জন্য রাজনীতি যদি করে থাকেন তাদের মন চাইলে তারাও করবেন। আসলে তারা এই পর্যন্ত দেখছি 18 বছরে তারা করতে পারেন নাই, শুধু বলেই যাচ্ছেন আর মাটি খোঁড়াখুড়ি করছেন। কিন্তু ইনশাল্লাহ যদি আগামীতে আমরা সরকার গঠন করি, অবশ্যই আমরা এখানে পানগুছি নদীতে একটি সেতু নির্মাণ করব এবং মোড়েলগঞ্জের হারিয়ে যাওয়া যে ঐতিহ্যগুলো, জমিদার বাড়িসহ অন্যান্য যেগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এবং আপনি জানেন মোড়েলগঞ্জের 16টা ইউনিয়নের অধিকাংশ এলাকায় রিমোট এরিয়া, সেখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ
যেমন শরণখোলায় আছে তেমনটা উন্নয়ন কিন্তু মোরেলগঞ্জে নাই। আমরা সেই সমস্ত মোরেলগঞ্জের প্রতিটি ইউনিয়ন সদর থেকে রাস্তাগুলো থানা সদর পর্যন্ত আমরা সমস্ত রাস্তাগুলোকে করার জন্য চেষ্টা করব এবং যে সমস্ত এলাকায় পোল কালভার্ট এখনও পোল আছে সেগুলোকে আমরা ব্রিজ বা কালভার্ট হিসেবে করার জন্য আমরা চেষ্টা করব। এছাড়া মোরেলগঞ্জ থেকে মোংলার সাথে একটা সংযোগ ব্যবস্থা আমরা করব। সেখানে মোরেলগঞ্জে যে সমস্ত একেবারে প্রত্যন্ত অঞ্চল সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক খারাপ অবস্থা আছে, যেখানে যে একেবারে রিমোট এরিয়াতে থাকার কারণে যেটা শরণখোলাতে নাই। তো তারপরেও আমরা শরণখোলার সাথেও আবার মোরেলগঞ্জের একটা সংযোগ স্থাপন করার আমরা ভবিষ্যতে চেষ্টা করব বিভিন্ন অ্যাঙ্গেলে। এটা শুধু আমাদের মেইন সড়ক থেকে নয়, বিভিন্ন যে আমাদের যে সমস্ত জায়গায় বর্ডার আছে সেই বর্ডারগুলোকে আমরা তাদের সাথে একটা ভালো সংযোগের জন্য যে স্থাপন করা যায় সেটা আমরা করব। এছাড়া শিক্ষা, তারপরে চিকিৎসা, অন্যান্য ক্ষেত্রেও যে ডেভেলপমেন্ট করা যায় সেগুলোকে আমরা মাথায় রেখে আগাবো। আর আমি শরণখোলার বিষয়ে বলতে চাই, শরণখোলাতে বিশেষ করে শরণখোলা বলেশ্বর এবং ভোলা এই দুটো নদীর দুই পার্শ্বে তো ভোলা নদীটা ভরে গেছে। ভোলা নদীটা অবশ্যই খনন করতে হবে এবং বলেশ্বর নদীটার নদী শাসন এবং নদী শাসন পূর্বক নদী শাসনের পরে আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং আমরা নদী শাসন বলতে নদীতে শুধু পাথর ফেলানো আর বস্তা ফেলানো, বালুর বস্তা ফেলানো না, আমরা এটাকে মনে করি না। আমরা মনে করি এখানে এর স্রোতের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে হবে। গতিপথটা যে পথে ধাবিত হচ্ছে সেই পথটাকে পরিবর্তন করার জন্য যেখানে ড্রেজিংয়ের করার প্রয়োজন হয় আমরা সেই ড্রেজিংয়ের ব্যবস্থা করব। এবং তাতে যদি ভোলা নদীর যে সংযোগ স্থলটা সেখানে গতিপথটা দুই দিকে যদি আমরা দিতে পারি তো সেদিকেও আমরা নজর দিব। এবং এখানে শরণখোলাকে একটা পর্যটন কেন্দ্র দরকার, শরণখোলা পর্যটন কেন্দ্র। এখানে একটি মহিলা কলেজ দরকার, সেটা মহিলা কলেজটা করার আমাদের অবশ্য চিন্তা আমাদের মাথায় আছে। এবং আপনি দেখবেন শরণখোলা ডিগ্রি কলেজ, শরণখোলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বিএনপির আমলেই তৈরি হয়েছে, আমরাই করেছি, আমাদের পূর্ব উত্তরসূরিরাই করেছে। শরণখোলা ডিগ্রি কলেজের বনায়নের কাজ আমি নিজে করেছি। শরণখোলা ডেভেলপমেন্টের অনেক উন্নয়নমূলক কাজে আমি নিজে অংশগ্রহণ করেছি, আমার নেতারা করেছে, তাদের সহযোগিতায় আমরা এখানে করতে পেরেছি। আমরা শরণখোলার থানার পূর্ব সদর থেকে আমার পূর্ব উত্তরসূরি যারা বংশধর ছিল তারাও এখানে থানার জন্য 25 একর সম্পত্তি দান করেছে, বাজারের জন্য সম্পত্তি দান করেছে, ওখানে হসপিটালের জন্য সম্পত্তি দান করা ছিল, বা স্কুলের জন্য, মসজিদের জন্য, সমস্ত জায়গায় তাদের দান করা সম্পত্তি ছিল। এবং আমি ব্যক্তিগতভাবেও যখন বিএনপি ক্ষমতায় ছিল শরণখোলা থানার জন্য আমি দ্রুতগামী ডাবল ইঞ্জিনের স্পিড বোর্ডের ব্যবস্থা করিয়েছিলাম ডিআইজি সাহেবকে তখন বলে, সেটা এখনও আছে কিনা আমি জানি না। তখন টহল পুলিশের আমি ব্যবস্থা করেছিলাম, যেগুলো আমরা ছাত্র রাজনীতি করলেও আমরা এলাকার উন্নয়নের জন্য তখন থেকেই আমাদের মন কাঁদত এবং আমরা সেই কাজগুলো করেছিলাম। এবং ভবিষ্যতেও যদি আমরা কখনো সুযোগ পাই, আমরা নির্বাচন করি কি না করি সেটা ভিন্ন কথা, আমরা যদি কখনো সুযোগ পাই ডেভেলপমেন্ট করার জন্য আমরা সে কাজটা করব। আর এখন যে সুযোগটা আমাদের আছে, ব্যক্তিগতভাবে আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি, অন্যায় প্রতিরোধ করতে পারি, প্রতিবাদ করতে পারি, পরামর্শ দিতে পারি, কিন্তু সরকারের কাছ থেকে আদায় করার জন্য আমাদের সেই যে শক্তিটা প্রয়োগ বা যে ক্ষমতাটা প্রয়োজন, পাওয়ারটা প্রয়োজন, সেই পাওয়ারটা আমাদের হাতে নাই। তারপরেও আমরা তাদের কাছে গেলে তো তারা আমাদের কথা শোনে না। সুতরাং আমাদের করতে হলে যে কাজগুলো করতে গেলে সরকারি ক্ষমতা অ্যাপ্লাই করতে হয়, সরকারি দল থাকতে হয়, সেই সরকারি দলে না আসা পর্যন্ত আমরা সেই কাজটা করতে পারবো না। আমরা পারবো, এই সরকারের জনগণ যদি এই সরকারের পরিবর্তন ঘটে, এই সরকারের যদি পরিবর্তিত হয়ে জনগণের শাসন আবার এদেশে কায়েম হয়, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আবার আসি, ইনশাল্লাহ আমরা এই সমস্ত ডেভেলপমেন্টমূলক কাজ। শরণখোলা মোরেলগঞ্জের ঠিক শরণখোলার দক্ষিণ দিকে রয়েছে সুন্দরবন, এরপরে বঙ্গোপসাগর, ঠিক পূর্ব দিকে রয়েছে বলেশ্বর এবং পশ্চিমে রয়েছে ভোলা নদী। আপনি আপনার কথা উল্লেখ করেছেন। আমাদের এখানে অনেক শিক্ষিত যুবক যুবতী আছে, অনেকে বেকার রয়েছে, তাদের কর্মসংস্থানের জন্য আপনার অনেক কিছু করণীয় আছে, যেহেতু আপনি ট্যাক্সেস ট্রাইব্যুনালে প্র্যাকটিস করছেন। সেক্ষেত্রে কর্মসংস্থানের জন্য শরণখোলাতে এবং মোরেলগঞ্জে কোনো ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল ফ্যাক্টরি বা অন্য কোনো ফ্যাক্টরি করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? দেখুন, মানুষের জীবিকা নির্বাহের জন্য তার একটা কাজের প্রয়োজন। সে কাজটা শারীরিক পরিশ্রমের মাধ্যমেও হতে পারে, আর তার মেন্টাল বা মেধা বিনিয়োগের মাধ্যমেও হতে পারে। তো আমরা কে কোন পথে যাব?
এখন গার্মেন্টস বা অন্য প্রতিষ্ঠান যদি এখানে করতে হয়, সেই প্রতিষ্ঠান যদি এখানে করা হয়, সেখানে কিছু শ্রমিক কাজ করতে পারে, তাহলে তার শ্রমটাকে বিক্রি করতে পারে সে। তো আমার ইচ্ছা এখানের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে তারা এখানে গার্মেন্টসের চাকরি করবে, এই মানসিকতা। আমার যদি লক্ষ্যটা খুব ছোট থাকে, আমি তো বড় জায়গায় পৌঁছতে পারবো না। আমি যদি হাতি চাই তাহলে ঘোড়া পেতে পারি, এখন যদি আমি ঘোড়া চাই তাহলে আমি পাবো কি? গাধা। তো গাধার পিঠে চড়ে তো আমি আহ, অনেক পথ অতিক্রম করতে পারবো না, সেটার জন্য ঘোরার প্রয়োজন আছে। সুতরাং আমি এখানের ছেলে মেয়েদেরকে বলবো সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। লেখাপড়ার পাশাপাশি এখন আইটি সেক্টরের যুগ, আইটি সেক্টরে কাজ করো। আহ, এরা বাসায় বসে ইনকাম করার সুযোগ আছে। তো যদি ইনকাম কেউ করতে চায়, ভিন্ন পথে না গিয়ে সে নিজের মেধাকে বিনিয়োগ করো। কায়িক শ্রমের থেকে মেধা বিনিয়োগ যদি যত বেশি করতে পারবে, সে তত বেশি আর্ন করতে পারবে। জীবনে কোনো ব্যক্তি শুধু কায়িক শ্রম দ্বারা উন্নতি করতে পারে নাই যদি তার মেধা বিনিয়োগ করার সুযোগ না থাকে। মেধা এবং কায়িক শ্রম দুটোর যখন সমন্বয় ঘটে, তখনই সফলতা আসে। তো সফলতার পেতে হলে এবং বেকার সমস্যার সমাধান করতে হলে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, নিজের মেধাকে কাজে লাগাতে হবে, এবং এমন কিছু লেখাপড়া করতে হবে যে লেখাপড়ার কোনো শেষ নাই। আমি এসএসসি পাশ করেছি, আমি এখানে ডিগ্রিতেও স্টুডেন্ট ছিলাম, পরবর্তীতে আমি বিএম কলেজ থেকে অনার্স করছিলাম, মাস্টার্স করেছি, একাধিকবার মাস্টার্স করেছি, এলএলবি করেছি, এলএলবি অনার্স করেছি, এলএলএম করেছি। আমি তো লেখাপড়া শেষ করি নাই, পিএইচডির জন্য আমি গবেষণা চালিয়ে যাচ্ছি। এখন যদি কেউ থেমে গেলে হবে না, তোমাদেরকে চলতে হবে। আমি বলবো যে বেকার সমস্যার সমাধানের জন্য তোমার শ্রম এবং মেধার বিনিয়োগ করো, এবং যে সেক্টরে তুমি ভালো করো সেই সেক্টর নিয়ে আগাও। সে গার্মেন্টসের উপর পড়ে থাকলে হবে না। আর গার্মেন্টস তো এখানে চলবে না, কারণ হলো এখানে গার্মেন্টসের সেই সুযোগ সুবিধা এই অঞ্চলটাতে নাই। এখানে একটা জিনিস হতে পারে যে এখানে সুন্দরবন আছে, গেও গাছ আছে, এখন বলতে পারে কাগজের মিল হতে পারে, এখানে লবণের ফ্যাক্টরি হতে পারে, সমুদ্রের তীরবর্তী পাশে এখানে লবণের ফ্যাক্টরি হতে পারে, এখানে মাছের। আপনি প্রস্তাব রাখবেন কিনা, যেহেতু আপনার সাথে বড় বড় ব্যবসায়ীদের সম্পর্ক রয়েছে? হ্যাঁ, আমি বিভিন্ন সময়ে তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আলাপ আলোচনাও হয়, কথাও হয়। তো দেখা যায় যে এই যে সেক্টরগুলো এখানে ডেভেলপমেন্ট করার জন্য শিল্প কারখানা, যে ধরনের শিল্প কারখানা এখানে আছে, সেই শিল্প কারখানাগুলো এখানে যাতে গড়ে ওঠে, যেগুলো আমি বললাম কাগজের মিল হতে পারে, এখানে লবণের ফ্যাক্টরি হতে পারে, এখানে মধুর জন্য প্যাকেজিংয়ের জন্য একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব, বিশুদ্ধ পিওর মধুর জন্য, এটা শরণখোলা এটা বিখ্যাত এটার জন্য। এখন এই সোর্সগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, এই সোর্সগুলো কাজে লাগিয়ে জনশক্তিকে এখানে নিয়োগ করতে হবে। যদি আমরা যে এখান থেকে মাছের একটা সুযোগ আছে, এখানে মাছের ফ্যাক্টরি হতে পারে, এই ধরনের যদি ফ্যাক্টরি হয়, আইস ফ্যাক্টরি হতে পারে, এই ধরনের ফ্যাক্টরিগুলো যদি হয়, এখানে কোল্ড স্টোরেজ হতে পারে এগুলা মাছটাকে সংরক্ষণ করার জন্য। তো এখানে বিদেশে রপ্তানি করা যেতে পারে যে সমস্ত বিষয়গুলো, এই জাতীয় যে চিন্তা করতে হবে। এই ধরনের কোনো ফ্যাক্টরি করার জন্য যাদের সোর্স আছে তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করা উচিত। আমি নিজেও চেষ্টা করব, এবং ভবিষ্যতে দেখি কিছু করা যায় কিনা মানুষের জন্য। আমার নিজেরও কিছু পরিকল্পনা আছে। তো সেটা হলো এখানে তার কায়িক শ্রমটাকে কাজে লাগানোর জন্য যারা একেবারে মেধার বিনিয়োগ করতে পারছে না, লেখাপড়া পিছিয়ে আছে, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য এখানে কিছু করা যায় কিনা। আর যারা লেখাপড়া মোটামুটি কলেজে লেখাপড়া করছে, অন্তত ইন্টারমিডিয়েট এসএসসি পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, তাদেরকে আমি অনুরোধ করব, তোমরা নিজের মেধাকে আটকে রেখো না, নিজের মেধাকে বিকশিত করার জন্য যেটা করা যায় এখন থেকে সে কাজে লেগে যাও। আরেকটি বিষয় জানতে চাই, ঘূর্ণিঝড় রেমালে আপনি ঢাকা থেকে ছুটে এসেছেন একের প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার নেতাকর্মী সহ এলাকাবাসী খোঁজ নেওয়ার জন্য। ভবিষ্যতে আপনি এরকম কার্যক্রম অব্যাহত রাখবেন কিনা? আমি সেদিনও বলেছিলাম, আজকেরও বলছি, 2007 সালে এখানে সিডর হয়েছিল। এই সিডরে আমার একটা বোন এবং তার দুটো বাচ্চা এবং আমার ফুপা তারা মারা গিয়েছিলেন। তো তখন থেকে আমার এটা একটা হৃদয়ে আঘাত করেছিল। আমি তখন থেকে এই মানুষের মাঝে যেটুকু পারি আমার সাহায্য সহযোগিতা আমি করে যাই, এবং সে থেকে এ পর্যন্ত যেহেতু করে আসছি, বাকিটা জীবনও করার ইচ্ছা আছে এবং করে যাব। আপনাদের দোয়া চাই, ইনশাল্লাহ করব। ছোট্ট করে জানতে চাই, আপনি যেহেতু পরোপকারী
ঢাকায় থেকে আমাদের শরণখোলা মোড়েলগঞ্জের অনেক শিক্ষার্থীদের সহযোগিতা আপনি এগিয়ে আসেন। বিশেষ করে আমাদের শরণখোলায় মোড়েলগঞ্জে এখন অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা বুয়েটে পড়ছে, ঢাকা মেডিকেল কলেজে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব জায়গায় তাদের পদচারণ রয়েছে। সেক্ষেত্রে আপনি তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন কিনা? আপনি একটা কথা বলেছেন যে আপনি পরোপকারী। পরোপকারী কোনো ব্যক্তি যখন পরের জন্য উপকার করে তখন সে নিজের উপকারটাও সাথে, সাথে করে। শুধু যে পরোপকারী তা না, নিজের জন্যও উপকারী। এটা হলো আপনি আপনার জ্ঞানকে, মেধাকে অন্যের কাছে বিনিয়োগ করেন। তাতে আপনার কমে যায় না। তো আপনি তাদেরকে একটা পথ দেখান, একটা সুযোগ করে দেন। আপনি জানেন কিনা জানি না যে আমি এখানে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এখানে ৩৫টা রেজিস্টার্ড স্কুল হয়েছিল। ৩৫টা রেজিস্টার্ড স্কুলে প্রতিটা স্কুল কিন্তু এখন গভর্নমেন্ট হয়েছে। এই স্কুলগুলো কিন্তু আমাদের করা ছিল। আমার বড় ভাই নাসিরুদ্দিন মুক্তা। আমরা রাজনীতি করি বিদায় সেই সুযোগটা নিয়েছিলেন। তাকে দিয়ে এগুলো করা হয়েছিল। প্রত্যেকটা স্কুলের কিন্তু যারা তখন এসএসসি এবং এইচএসসি পাস ছিল তারা কিন্তু আজকে সরকারি চাকরি করে। পিডিবি 2 তে যারা চাকরি করত, পিডিবি 2 এর তখন প্রজেক্ট ডিরেক্টর ছিল আমার ছোট ভাইয়ের শ্বশুর। তখন পিডিবি 2 এর যেভাবে হোক এখানে পিডিবি 2 এর কাজ হয়েছিল। যারা পিডিবি 2 এ ছিল, পিডিবি 2 গুলো স্কুলগুলো সরকারি হয়ে গেছে। তারা এখন সরকারি চাকরি করে। কয়শো লোক চাকরি করে দেখেন। এরপরে আনন্দ স্কুল আমি ৮২টা স্কুল এখানে নিয়ে এসেছিলাম। ৮২টা স্কুলের এখানে প্রত্যেকে শিক্ষিত যারা ছিল তারা সেখানে চাকরিতে জয়েন করেছিল। এখন এই কাজগুলো কিন্তু লোকাল ভিত্তিক আমরা করেছিলাম। এছাড়া কি আমরা বাইরে আমাদের কাছে যারা যায় তাদের জন্য কিছু করি? এখন আমার কাছে তো আসতে হবে। যে আমার কাছে যায় ইনশাল্লাহ আমার কাছ থেকে যতটুকু পারি সহযোগিতা, সেটা বুদ্ধি, পরামর্শ, মেধা কারো কাছে বলে সেই সহযোগিতা আমি অতীতেও করেছি এবং ভবিষ্যতেও করব এবং এটা আমার অব্যাহত থাকবে ইনশাল্লাহ।